জোর করে চাচাতো বোনের সাথে বিয়ে দেওয়া রুদ্র রাগ করে বাড়ি ছেড়েছিল। আর আজ ৮ বছর পর বাবার কথা রাখতে বাড়ি ফিরে এলো। যার ধ্যানে জ্ঞানে কোনো ইচ্ছেই ছিল না ফিরে আসার, রুদ্র আজ ফিরে এসেছে শুধু এটা বোঝাতে যে ছোটবেলায় সেই বিয়েটা মানে না আর মানবে না। জেদ ধরে সেই চাচাতো বোন অধরাকেও দেখেনি এতগুলো বছর। তবে যখন অধরা মুখোমুখি হলো তখন নিজেই মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তবে কি জেদ ধরে ভুল করে ফেলেছিল? বিয়ের আসরে হঠাৎ শোনা গেল বউ নাকি পালিয়েছে। পুরো বিয়ে বাড়িটা ভারী হয়ে উঠল। আরিফ নেওয়াজ মেয়ের পালানোর কথা শুনে চিন্তিত হয়ে বসে পড়লেন। এদিকে বিয়ের পাত্রী অধরা নেওয়াজ বিয়েটা জোর করে দিতে চেয়েছিল। তার বাবার নিজের বাড়ি রেখে অধরা খালার বাড়িতে এনে বিয়ের আয়োজন করেছিলেন। অধরা সে বিয়ে থেকে পালিয়ে গিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। সবাই অধরাকে দেখে অবাক। অধরা বড় চাচি রুকাইয়া, তিনি অধরাকে ধরে জিজ্ঞেস করলেন, তোর এই অবস্থা কেন? আর এমন বিয়ের সাজ সেজেছিস কেন? তুই কি বিয়ে থেকে পালিয়ে এসেছিস? অধরা হাঁপাতে হাঁপাতে বড় চাচার আরমান নেওয়াজ তার পাশে গিয়ে বসল। তিনি হাত ইশারা করে সবাইকে চুপ থাকতে বললেন। এতবার তিনি অধরার মাথায় হাত রেখে মোলায়েম কণ্ঠে বললেন, অধরা কি হয়েছে? অধরা বলল, আব্বু আর আম্মু খালামণির বাড়িতে নিয়ে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, সেখান থেকে পালিয়ে এসেছি। আরমান নেওয়াজ কপালে ভাঁজ ফেলে বললেন, কই, আমরা তো জানি না। অধরা বলল, আব্বু কাউকে জানায়নি, তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কেন পালিয়েছি জানো? ওই ছেলে বিয়ে করে সামনের সপ্তাহ তার সাথে করে বিদেশ নিয়ে যাবে। যদি সেখানে চলে যাই তাহলে তোমাদের তো দেখতে পাবো না, তাই পালিয়ে এসেছি। পাশে থেকে আরমান নেওয়াজ তার ছোট ছেলে আদ্রকে বললেন, তোমার মেজো আব্বুকে ফোন দিয়ে বলো অধরা বাড়িতে ফিরে এসেছে, আর ওদের ফিরে আসতে বলো এখনই। আদ্র ফোনটা বের করে কয়েক কদম দূরে চলে যেতে আরমান নেওয়াজ অধরাকে বললেন, যাও ফ্রেশ হয়ে নাও, আমি আছি, ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না। অধরা মাথা নাড়িয়ে উঠে সিঁড়ির দিকে চলে গেল। রুমে এসে দরজা লাগিয়ে খুশিতে রাখছে। ভাগ্যিস পালিয়ে এসেছিল, না হলে এতক্ষণে গভীর জলে ডুবে যেত। এমন সময় রুমের দরজা ধাক্কানো অধরার ছোট চাচা মেয়ে সোহা। অধরার থেকে 3 বছরের ছোট, দুজনে বেস্ট ফ্রেন্ডের মতো ভালো মন্দ সব কিছু শেয়ার করে। এর আধ ঘন্টা পরই অধরার বাবা আরিফ নেওয়াজ তার স্ত্রী অনিমা বাড়িতে এলেন। ওদের অপেক্ষায় ছিলেন আরমান নেওয়াজ। তিনি তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, অধরাকে বিয়ে দেওয়া কি তোর খুব জরুরি? আরিফ নেওয়াজ এগিয়ে এসে খানিকটা নিচু গলায় বললেন, জরুরি নয়, তবে মেয়ে মানুষ বিয়ে তো দিতেই হবে। তাই বলে আমাকে না জানিয়ে আমি কি মরে গিয়েছি? ভাইজান, ভুল হলে মাফ করবে, আমার কাছে আর পথ ছিল না, ভালো ছেলে পেয়েছিলাম তাই বিয়ে দিতে চেয়েছিলাম। আরমান নেওয়াজ উঠে দাঁড়িয়ে বললেন, তুই অধরাকে কয়বার বিয়ে দিতে চাইছিস? ও তো বিয়ে হয়ে গিয়েছে। আর এমন নয় তো যে আমরা ওকে কোনো কিছু নিয়ে অস্বীকার করছি। আরিফ নেওয়াজ কিছুটা নিচু আবার কিছুটা জোর গলায় বললেন, অস্বীকারের প্রশ্ন নেই, তবে তোমরা যেটাকে বিয়ে বলছো আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু তোমার ছেলে কই। আমার এত সাহস হয়নি যে তোমার কথার উপরে কথা বলবো। তবে এইটুকু বলতে পারি, ওদের ছোটবেলা সেই বিয়েটাকে সিরিয়াস ভেবে আমি আমার মেয়ের জীবনটা থামিয়ে দিতে পারি না। তোমার ছেলে বাড়িতে আসার কোনো নামগন্ধ নেই, আর ওর ভরসায় অধরাকে বসিয়ে রাখা বেকার। কথাটা আরমান নেওয়াজের কানে পৌঁছাতে তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল। তপ্ত শ্বাস ফেলে বললেন, 1 সপ্তাহের মধ্যে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনছি। যদি না আনতে পারি আমি আরমান নেওয়াজ এই নেওয়াজ বাড়িতে থাকবো না। আর তখন অধরাকে যেখানে পারিস সেখানে বিয়ে দিস। আরিফ নেওয়াজের উত্তর বললেন, ছেলে মেয়েদের বিষয় নিয়ে তুমি বাড়ি ছেড়ে যাবে কেন? আরমান নেওয়াজ তপ্ত শ্বাস ছেড়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন।
বিকেল পর্যন্ত রুমে রইলেন। এখন ছেলেকে ফোন দিবেন। এই টাইমে রুদ্র ফ্রি হয়। তিনি কল দেওয়ার কিছুক্ষণ পরই রুদ্র কলটা রিসিভ করলেন। বলল, হ্যালো বাবা, ভালো আছো? তুমি? ভালো। মা কেমন আছেন? ভালো। কি করছো এখন? কাজ করছো নাকি? না, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা বলো। বাড়ি ফিরে আসবে না? রুদ্র সোজা উত্তর, না। কেন? রুদ্র বিরক্তি নিয়ে বললেন, বাড়িতে ফিরে গেলেই তো তোমার ভাতিজিকে বিয়ে করতে বলবে। আমি বিয়ে করতে পারবো না ওকে। আরমান নেওয়াজ গলা কণ্ঠ ভারী করে বললেন, বিয়ে না করার কারণ কি? ও দেখতে খারাপ নাকি ও সাধারণ মানুষের মতো নয়? বাবার প্রশ্নটা ভালো খারাপ এরকম কিছু নয়। আমারও তো একটা স্বাধীনতা আছে। আমি কেন ওকে বিয়ে করব? তোমার কাছে এত কথা শুনতে চাইছি না। তুমি বিয়ে করবে কি না? রুদ্র তীক্ষ্ণ কণ্ঠে বলল, না। আরমান নেওয়াজ রেগে গিয়েও থেমে গেলেন। রাগ করা যাবে না, এই মুহূর্তে বুঝিয়ে আনতে হবে। এরপরে গভীর শ্বাস ছেড়ে শুধালেন, রুদ্র তুমি অধরাকে বিয়ে করতে চাইছো না? বেশ, তাই হবে, আমি মানব। তবে তুমি বাড়ি ফিরে এসে জাস্ট একটা মাস থাকো, সবার সাথে মিশো একটা মাস। এরপরে যদি তোমার বিয়ে করতে ইচ্ছে না হয় তাহলে আমি তো জোর করব না। আর আজ একজন বাবা হিসেবে ছেলের কাছে একটা মাস সময় চাইছি। রুদ্র মিনিট দুয়েক চুপ করে রইল। ভাবল, এত করে যখন বাবা বলছে না করলে ভালো হবে না। আর একটা মাসই তো, ঘুরবে ফিরবে সময় চলে যাবে। এরপরে বলবে বিয়ে করবে না, কোনো ঝামেলাই হবে না। আরমান নেওয়াজ অনেক আশাবাদী হয়ে রইলেন। রুদ্র স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আসব, তবে একটা মাস কিন্তু। রুদ্র সম্মতি পেয়ে আরমান নেওয়াজ নরম হয়ে বললেন, ঠিক আছে, একটা মাসই। একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, শরীরটাও ভালো যাচ্ছে না আমার। দেখো যদি টিকিটটা 2-1 দিনের মধ্যে অ্যারেঞ্জ করে আসতে পারো কি না। রুদ্র আর না ভেবে বলল, 2 দিনের মধ্যে আসছি। ঠিক আছে, আর শোনো, তোমার আর আমার এই চুক্তি যেন কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবে না। 2 দিন পর। নেওয়াজ বাড়ি সদর দরজায় এসে দাঁড়াতে রুদ্রর মা রুকেয়া অশ্রুকাতর হয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। ছেলেটা আজ অনেক বড় হয়ে গিয়েছে। মাকে পেয়ে রুদ্রের কণ্ঠ ভার হয়ে উঠল। নিজের জেদের জন্য মায়ের থেকেও দূরে ছিল। অবশেষে মাকে ধরে বলল, কেমন আছো মা? অনেক ভালো। তুই কেমন আছিস? বাবা ভালো। আস্তে আস্তে রুদ্র সবার সাথে কথা বলল, কিন্তু সে যে অনাকাঙ্ক্ষিত অধরার মুখটা দেখতে পেল না, আর না আশা করলো। এমন সময় সবাই নজর কেড়ে বাড়িতে ঢুকলো অধরা। কলেজের বিকেলের শিফটে পরীক্ষা ছিল। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। অধরার রুদ্রকে দেখে একটু রেগে তার বাবার পাশে দাঁড়ালো, তাকালো না পর্যন্ত। পাশ থেকে রুদ্রর মা রুকাইয়া বলেন, ও তো চাস্তো বোন অধরা। রুদ্র অধরার দিকে প্রথমবার তাকাতে কিছুক্ষণের জন্য থমকে গেল। অধরার নাম ও অধরাকে দেখে রুদ্র ঠাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চোখ ফেরানো মুশকিল মনে হচ্ছে ওর, আর তার উপরই জেদ ধরেছিল। অধরা রুদ্রকে প্রথম দেখছে না, এর আগেও ফোনে দেখেছে, তবে রুদ্রর দিকে তাকাতেও ইচ্ছে করছে না। অভিমান রাগ জমে আছে অনেক। রুদ্র আর ওর কয়েক বছর আগে বিয়ে পড়েছিল রাখে বাড়ির সবাই। অধরা বোধ বুদ্ধি এতটাও হয়েছিল না, তবে বুঝ হওয়ার পর জানতে পারে এই রুদ্র ওর জন্যই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এরপর আর রুদ্রর প্রতি কোনো আগ্রহ দেখায়নি। এই মুহূর্তে রুদ্র ঘোর কাটে আরমান নেওয়াজের ডাকে। তিনি রুদ্রকে রুমে গিয়ে ফ্রেশ হতে বললেন। অনেকটা জার্নি করে এসেছে। রুদ্র অধরার পানে আরেকবার তাকিয়ে চলে গেল। পরিচয় আসা যাক। মরহুম সাহাদ নেওয়াজের 3 ছেলে। বড় ছেলে আরমান নেওয়াজ, স্ত্রী রুকাইয়া, তাদের 2 ছেলে। বড় ছেলে রুদ্র নেওয়াজ 8 বছর যাবৎ বাইরের দেশে ছিল। ছোট ছেলে আদ্র নেওয়াজ পড়াশোনা প্রায় শেষের দিকে, সাথে বড়দের সাথে পারিবারিক ব্যবসাও টুকটাক শিখছে। মেজ ছেলে আরিফ নেওয়াজ, স্ত্রী আনিমা, তাদের 1 মেয়ে অধরা নেওয়াজ, ইন্টার 2nd ইয়ারে উঠেছে। আর ছোট ছেলে আদনান নেওয়াজ, স্ত্রী নাজমা, তাদের 1 মেয়ে সোহা নেওয়াজ, ইন্টার 1st ইয়ারে পড়ছে।
রুদ্র ফ্রেশ হয়ে নিচে এলো। রুকাইয়া ছেলেকে খাবার টেবিলে বসে নরম যত্নে খাবার বেড়ে দিল। রুদ্র মাথায় তখনও অধরার মুখটা ঘুরপাক খাচ্ছিল। এর মাঝে অধরা নিচে নেমে পানির বোতল নিয়ে আবার চলে গিয়েছে। কোনো কথাও বলেনি। রুদ্রর খাবার খেয়ে বাইরে বাগানের দিকে হাঁটতে গেল। হাঁটতে হাঁটতে একটা বন্ধুর সাথে কথা বলল যে ভালোভাবে এসেছে। অনেকক্ষণ পর রুদ্র বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে এসে বসল। একা একা খুব বোরিং লাগছিল, তার জন্য উঠে চলে গেল। যাওয়ার আগে মেজ চাচি আনিমাকে বলে গেল কফি বানাতে, এসে খাবে। এদিকে অধরা পড়াশোনা শেষ করে নিচে এলো। সোহা এলো। অনিমা অধরাকে ডেকে বললেন, অধরা এই কফিটা রুদ্রকে দিয়ে আয় তো। অধরা নাক মুখ কুচকে বলল, আমি যাব না, সোহা আছে। সোহাকে বলো। সোহা মাথা নাড়িয়ে বলল, না মনি, আমি যাব না, তুমি অধরা আপুকেই পাঠাও। অধরা সোজা গলায় বলল, আমি যাব না, উনি কেমন না কেমন, হুট করে ওনার সামনে কফি নিয়ে যাব কেমন। আনিমা মেয়ে এই কথা শুনে কড়া গলায় বললেন, একসাথে বড় হয়েছিস, এখন আবার কেমন না কেমন বলছিস কেন? কফিটা চুপচাপ নিয়ে দিয়ে আয়, আমার কিন্তু এত কথা পছন্দ না। অধরা কফির মগটা হাতে নিয়ে হনহন করে চলে গেল। সাথে সোহাকে নিয়ে যেতে চাইল, কিন্তু সিঁড়ি দিয়ে রুকায়তা নামতে সোহাকে আর একটা কাজ দিয়ে বসলেন। সোহা আর যেতে পারল না। অধরা একাই গেল। রুদ্র রুমের সামনে এসে দরজা হালকা চাপড় মেরে বলল, আসবো? ভিতরে থেকে রুদ্র বলল, কে? অধরা গম্ভীর কণ্ঠে বলল, অধরা আসবো? রুদ্র ছোট্ট করে জবাব দিল, আয়। অধরা রুমে ঢুকলো। রুদ্র লাগেজ খুলছিল। অধরা কফিটা সাইড টেবিলে রেখে চলে এলো। রুদ্র তাকে অধরাকে দেখতে পেল না, তার আগে চলে গিয়েছে অধরা। অধরা নিজের রুমে এসে বিছানা চুপটি করে বসলো। খুব রাগ হচ্ছে। কেনই হবে না, রুদ্র ওকে হয়তো মনেই রাখেনি, রাখলে তো অন্তত একটা ভালো মন্দ কোনো কথা বলতে পারত। রাতের খাবার দেওয়ার সময় সবাই বসে আছে, শুধু অধরা বাদে। তারপর আর নিচে নামেনি। সোহা ডেকে এসেছে, বলেছে পরে আসবে। এখন সবাই খাবার টেবিলে বসে আছে। আরিফ নেওয়াজ মেয়েকে পাশে না পেয়ে আনিমাকে বললেন, অধরা কোথায়? রুমে আছে বোধহয়, ওকে ডেকে নিয়ে এসো, যাচ্ছি। আনিমা চলে গেল। আরিফ নেওয়াজ সারাদিন যেখানে থাকুক না কেন, রাতে মেয়ের সাথে একসাথে খেতে বসতে না পারলে শেষ পর্যন্ত খাবারই খান না। আনিমা মেয়েকে ডেকে নিয়ে এলেন। অধরার মুখটা ভার হয়ে আছে। রুদ্র অধরার দিকে তাকালো না, চাইতো চোখ থেমে গেল। হালকা করে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল। ভেবেছিল হয়তো সাধারণ হবে, কিন্তু প্রথম দেখার পর বলতে গেলে ভালোই লেগে গিয়েছে। অধরা চুপচাপ এসে তার বাবার পাশে চেয়ারে বসলো। এরপর অধরা খাওয়া শুরু করলো। আরিফ নেওয়াজ খাওয়া শুরু করলেন। এই মেয়েই তার সব। আল্লাহর কাছে অনেক চাওয়ার পর এই মেয়েকে তিনি পেয়েছেন। তার সব শান্তি যেন এই মেয়ের কাছে। অধরা খাবার খাওয়ার সময় এক সেকেন্ডের জন্য রুদ্রের দিকে তাকায়নি। ছোটবেলা থেকে বড্ড জেদর, সেই জেদ এখনও আছে। যখন ঠিক করেছে রুদ্র দিকে তাকাবে না, তার মানে তাকাবেই না। ওদিকে রুদ্র খাচ্ছিল আর থেকে থেকে অধরার দিকে তাকাচ্ছিল। রুদ্র খাবারটা শেষ করে রুমে এসে পড়ল। আদ্রহা সোহাকে ডেকে লাকেশ খুলল। রুদ্র সোহাকে দিয়ে অধরাকে ডাকতে পাঠিয়েছিল। অধরা আসেনি, বলেছে পড়াশোনা আছে। রুদ্র ভাই বোনদের জন্য কিছু জিনিস এনেছে বলতে, আদ্রর জন্য ঘড়ি, পারফিউম, সোহার জন্য চকলেট, স্মার্ট ওয়াচ আর অনেক কিছু। অধরার জন্য একই জিনিস এনেছে। অধরা এখন আসেনি, এরপর এলে ওকে ওর জিনিস দিয়ে দেবে। অন্যদিকে বাবা মা চাচা চাচি সবার জন্য কিছু না কিছু এনেছে, সেগুলো ও নিজেই দিতে গেল। জিনিসগুলো দিয়ে রুমে আসার পথে সামনে পড়ল অধরা। রুদ্র পথ আটকে দাঁড়িয়ে পকেটে হাত গুজে অধরাকে পা থেকে মাথা অবধি পরখ করল। মুখে ছিল কেমন একটা বাঁকা হাসি। এতবার অধরার পানে তাকিয়ে বলল, অধরা তো কী অবস্থা? ভালো, আপনার? ভালো। অধরা হাসার চেষ্টা করে বলো, যেতে দিন। রুদ্র সরে গিয়ে বলল, ঠিক আছে যা। অধরা চলে গেল। যেতে যেতে বিড়বিড় করে বকতে লাগলো, ঢং কত, এতক্ষণে জিজ্ঞেস করছে কী অবস্থা,
চোরের মতো চলে গিয়েছিল, এখন আবার বীরের মতো ভাবনি এসেছে। সেই তো আমার কাছে চোরি। ইচ্ছে করছে মাথাটা ধুম করে ফাটিয়ে দিই। রুদ্র অধরা যাওয়ার পানে তাকিয়ে হেসে ঘাড়ে হাত রেখে বিড়বিড় করে বলে, উফ, ওকে বিয়ে করব না বলে বড্ড আফসোস করে ফেললাম। এ তো ভালোই দেখতে। এখন বিয়ের কথা বলতে গেলে তো কেস খেয়ে যাব। কি কপাল মাইরি। পরদিন সকালবেলা আরিফ নেওয়াজ ড্রয়িং রুমে বসেছিলেন। নাফিজা রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিচে নামলেন। তার স্বামী আদনান নেওয়াজ একটা কলেজে শিক্ষকতা করেন। 1 বছর ধরে এই শহর থেকে অন্য জায়গায় বদলি হয়েছে। যাই পড়নায় নাফিজাও সেখানে তার সাথে থাকেন। আরিফ নেওয়াজ নাফিজাকে বললেন, ভাবি এখনই রওনা হবেন? ভাইজান। রুকাইয়া আর অনিমা গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। আরেকদিকে আবার অনিমার আপন ছোট বোন নাফিজা। এই একটু পরই আরমান আর আরিফ নেওয়াজ দুজনে চলে গেল অফিসে। আদ্র আজ বলে দিয়েছে যাবেন, ভার্সিটি যাবে। আদ্র রেডি সেডি হয়ে নিচে এসে বসলো। সকালে খাবার খায়নি, কাউকে তো দেখতেও পাচ্ছে না। এখন যে বেড়ে খাবে তাও অলসতা যাচ্ছে। তাই হাই তুলে অধরাকে ডাক দিল। অধরা কই রে? মেজো আব্বু ডাকছ, তোকে নিচে আয় তো। ওর ডাক শুনে অধরা দৌড়ে রুম থেকে বের হলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো ড্রয়িং রুমে ওর বাবা নেই। তাই গাল ফুলিয়ে বলল, কই আব্বু কই? চলে গিয়েছে। মিনা বললে ডাকছে, তাহলে কোথায়? খাবার টেবিলে। কি? আদ্র বলল, খাবার বেড়ে দে, খিদে পেয়েছে, ভার্সিটিতে যাব। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে এগিয়ে এসে আদ্র চুল টেনে সোজা গলায় বলল, পারবো না। তুমি মাঝে মাঝে এমন করো। আব্বুর কথা বলে ডেকে এনে কাজ করতে বলো। আদ্র মাথায় হাত দিয়ে একটু পাম দিয়ে বলল, আরে এমন করছিস কেন? আমি তোর বড় ভাই লাগি না? বড় ভাই হিসাবে তো 3 বেলা বেড়ে খাওয়াতেই পারিস। অধরা ঝাড়ি মেরে বলল, পারবো না। বিয়ে করে বউকে বলো, আমার এখন জামাইকে খাওয়ার বেড়ে দেওয়ার সময়, তোমাকে না। রুদ্র সিঁড়ির উপরে দাঁড়িয়ে অধরার কথাগুলো শুনছে, হাসছ। আদ্র চোখ ছোট ছোট করে বলল, এই তুই কি আমাকে অপমান করছিস? অধরা বলল, অপমান নয়, অপমানস। আদ্র সে কথা পাত্তা না দিয়ে বলল, প্লিজ এইবারই শেষ, খেতে দে। পারবো না আমি। এই সময় ভিতর থেকে আনিমা অধরাকে ডেকে বললেন, অধরা, রুদ্র আর আদ্রকে খেতে দেন, আমি এক্ষুনি আসছি। আদ্র উঠে দাঁড়িয়ে বলল, এবার শুনলি তো, ভাইয়াও আসছে, আয় এখন। অধরা এগিয়ে গেল। খাবার টেবিলে সে আদ্রকে খেতে দিল। মিনিট 2 পর রুদ্র এলো। কালো টি শার্ট আর কালো শর্ট প্যান্ট পরেছে। অধরা এক পলক তাকে বিনা বাইকে খাবার বেড়ে দিয়ে আদ্রর পাশে বসলো। রুদ্র অধরার দিকে তাকালো, আবার থেকে থেকে ওর প্লেটের দিকে তাকালো। আদ্র ঝটপট খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে অধরাকে বলল, এ তো আজকেও পরীক্ষা আছে। ঠিক আছে, আনতে যাব, দাঁড়িয়ে থাকিস। অধরা ফট করে কি যেন ভেবে বলো, না ভাইয়া যেও না। আদ্র পিছনে ফিরে পেল, কেন, কি সমস্যা? অধরা একবার রুদ্রের দিকে তাকালো, আবার আদ্রের দিকে তাকিয়ে হেসে বলল, আসলে তোমার কষ্ট করে যেতে হবে না, বান্ধবীদের সাথে আছে তো। ঠিক আছে, আমারই ভালো। আদ্র বেরিয়ে গেল। রুদ্র অধরার মুখ পানে তাকালো। এতক্ষণ যাবৎ কিছু বলেনি, তবে এখন না বলে থাকতে পারছে না। বলল, এখনও কি ইলিশ মাছ বেছে খেতে পারিস না? অধরা রুদ্রর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, এমন সময় রুকাইয়া আর আনিমা এলেন। রুকাইয়া এগিয়ে এসে অধরার পাশে দাঁড়ালো। এরপর প্লেটে নিজের দিকে দিয়ে ইলিশ মাছটা বেছে দিয়ে বলল, এখন ঝটফট খেয়ে নে। আনিমা কিচেনে ঢুকতে ঢুকতে বলল, এই মেয়ে বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু মাছের কাটে বাঁচতে পারছে না, বলে বাড়ির লোক কতদিন বেছে বেছে খাওয়াবে। অধরা মেজাজ কেমন বিগড়ে গেল। খাওয়া রেখে উঠে দাঁড়িয়ে মুখের ওপর বলে দিল, তোমাকে কি বেছে দিতে বলেছি? যার সাথে বিয়ে হবে সেই দিবে, আর না হলে আব্বু গিয়ে বেছে দিয়ে আসবে। খাবই না, তোমার মাছ তুমি নিয়ে পুকুরে ছেড়ে আসো। বলে ধূপটা পা ফেলে উপরে চলে গেল। রুদ্র নির্বাক হয়ে তাকিয়ে রইল। অধরার কথাগুলো শুনে নিজেই হেসে উঠল।
এরপর রুদ্র খাওয়া শেষ করে উপরে চলে এলো। রুদ্র এসে লাগেজ খুলে অধরার জন্য আনা জিনিসগুলো বের করলো। এরপর সেগুলো নিয়ে রুমে থেকে বের হয়ে হাঁটা দিল অধরার রুমের দিকে। অধরা মুখ ফুলে বিছানায় বসেছিল। রুদ্র এসে দরজা টোকা দিল। দরজা খোলা আছে, তবু রুদ্র ঢুকলো না। অধরা রাগী কণ্ঠে বলল, কে? রুদ্র। অধরা উঠে দাঁড়ালো, দরজা খুলে বলল, ও ভিতরে আসুন। কি বলবেন? রুদ্র রুমে ঢুকলো। অধরার দিকে জিনিসগুলো দিয়ে বলল, এগুলো তোর জন্য এনেছি।